অশেষ কৃপা এবং দয়ায়, সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত অনলাইন শিক্ষা কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। আমি মাহমুদা বেগম, প্রভাষক অর্থনীতি, মাওলানা ভাসানী আদর্শ কলেজ, সন্তোষ, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে, আমার অনলাইন ক্লাসে হয়তো দেখে থাকবে তোমরা, যে গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আমরা জেনেছি। আজ তার বিপরীত বাজার, অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতা বাজার, যার ইংরেজি প্রতিশব্দ হলো ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, নিয়ে আলোচনা করব। যে বাজারে কতিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসম প্রতিযোগিতা বিরাজ করে, অর্থাৎ অসম প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যটি ক্রয় বিক্রয় করা হয়, সেটি হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে প্রতিযোগিতা পূর্ণাঙ্গ নয়। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি জেনেছি? সেখানে প্রতিযোগিতা পূর্ণাঙ্গ, আর এখানে প্রতিযোগিতাটা পূর্ণাঙ্গ নয়। আর বাজারে বিক্রেতার সংখ্যা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। তো এই গেল অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার কয়েক ভাগে বিভক্ত, কয়েক প্রকারের। এই বাজারের মধ্যে সেগুলো পড়ে। প্রথমে আসে মনোপলি মার্কেট, অর্থাৎ একচেটিয়া বাজার। মনো অর্থ এক, আর পলি অর্থ বিক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং ক্রেতার সংখ্যা অসংখ্য, সেটিকে বলে মনোপলি মার্কেট, অর্থাৎ একচেটিয়া বাজার। এখানে যে দ্রব্যটি ক্রয় বিক্রয় করা হয় তার কোনো নিকট পরিবর্তক দ্রব্য থাকে না এবং বাজারে বিক্রেতাদের, অর্থাৎ ফার্মের প্রবেশে বাধা থাকে। আর এখানে যেহেতু একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা, তাই বিক্রেতা যে কোনো দাম সে দিতে পারে। তাই একচেটিয়া বাজার, অর্থাৎ মনোপলি মার্কেটে বিক্রেতা বা ফার্মকে প্রাইস মেকার বলা হয়, অর্থাৎ দাম গ্রহীতা বলা হয়। ফার্মে দাম নির্ধারণে তার একচেটিয়া অধিকার থাকে। গেল মনোপলি মার্কেট। এরপর আসে মনবশ্রেণী মার্কেট। মনবশ্রেণী মার্কেটটা ঠিক মনোপলির বিপরীত, অর্থাৎ মনো অর্থ এক আর শ্রেণী অর্থ ক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে। যেমন ধরো, কোনো এলাকায় একটি মাত্র চিনির কল রয়েছে, এই চিনির কল হলো ক্রেতা, আর ওই এলাকায় আখ চাষিরা, যত আখ চাষি রয়েছে তাদের আখ উৎপাদন করে এই চিনির কলে বিক্রয় করতে বাধ্য থাকে। এখানে ক্রেতা হলো একটি চিনির কল আর অসংখ্য বিক্রেতা হলো আখ চাষিরা। এবং ক্রেতার নির্ধারিত দামে বিক্রেতারা তাদের আখ, তাদের পণ্য বিক্রয় করতে বাধ্য থাকে। তাহলে মনবশ্রেণী গেল। এরপর আসে ডুওপলি বাজার। ডুওপলি বাজার কি? ডুও অর্থ দুই, পলি অর্থ বিক্রেতা। যে বাজারে দুজন মাত্র বিক্রেতা থাকে তাকে বলে ডুওপলি বাজার। দুজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা। ডুওপ শ্রেণী বাজার ঠিক এর বিপরীত, যে বাজারে দুজন মাত্র ক্রেতা, দুজন ক্রেতা আর অসংখ্য বিক্রেতা। যেমন কোনো এলাকায় দুটো কাপড়ের মিল আর এখানে অসংখ্য তুলা চাষি, সেই তুলা চাষিরা তাদের তুলা দুটো কাপড়ের মিলে বিক্রয় করে থাকে। এই গেল ডুওপ শ্রেণী বাজার। এরপর আসে অলিগোপলি মার্কেট। অলিগস শব্দ গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে মুষ্টিমেয়, আর পলি অর্থ বিক্রেতা, অর্থাৎ যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা থাকে সেটি হলো অলিগোপলি মার্কেট। যেমন ধরো, আমাদের ওষুধ কোম্পানি, ওষুধ, তারপর মোবাইল, ইস্পাত, মোটর গাড়ি, এগুলো অলিগোপলি মার্কেটের আওতার মধ্যে পড়ে। অলিগোপলি গেল অলিগোপশ্রেণী। অলিগোপশ্রেণী বাজারও ঠিক এর বিপরীতটাই। তারপর আসে বায়োলেটারাল মনোপলি মার্কেট, অর্থাৎ দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, যেখানে
একজন মাত্র ক্রেতা আর একজন মাত্র বিক্রেতা থাকবে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে পূর্ণ গোপনীয়তা বজায় থাকে। যেমন মূলধন বাজার, মুদ্রা বাজার গেল বায়োলেটারাল মনোপলি মার্কেট। এরপর আসে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে ছোট ছোট অনেক ফার্ম, অনেক বিক্রেতা অন্তর্ভুক্ত থাকে। তারা সাদৃশ্য কিন্তু সামান্য বিভেদীকৃত দ্রব্য বিক্রয় করে থাকে, ক্রয় বিক্রয় করে থাকে। এইরূপ বাজারে বিক্রেতাদের প্রবেশ এবং প্রস্থানে তারা সম্পূর্ণ স্বাধীন, আর ক্রেতা বিক্রেতারা দ্রব্যের দাম এবং বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। যেমন টুথপেস্ট, সাবান, ব্লেড এগুলো হলো এই বাজারের দ্রব্য। গায়ে মাখা সাবান, আমরা গায়ে মাখা সাবান কি দেখি? বাজারে অনেক গায়ে মাখা সাবান আছে না, যেমন ধরো লাক্স আছে, রেক্সোনা আছে, কেমি আছে, এগুলো কি গায়ে মাখা সাবান, কিন্তু সামান্য বিভেদীকৃত। লাক্সের মোড়কটা একরকম, কেমির মোড়কটা একরকম, রেক্সোনা মোড়ক একরকম, অ্যারোমেটের মোড়ক একরকম, সামান্য বিভেদীকৃত। এই ধরনের বাজারে ফার্ম বা বিক্রেতা এই যে বললাম মোড়ক, ট্রেডমার্ক, লেবেল, ব্র্যান্ড দিয়ে তাদের দ্রব্যগুলোকে আলাদা করে। এগুলো মনোপলিস্টিক মার্কেট। এই মার্কেটগুলো সবগুলোই অপূর্ণ প্রতিযোগিতা বাজারের মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে একটা কথা আমি বলতে চাই যে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে সিলেবাসে মনোপলি বাজার, অপূর্ণ প্রতিযোগিতা বাজারের মধ্যে যে মনোপলি মার্কেট রয়েছে, অর্থাৎ একচেটিয়া বাজার রয়েছে, এই একচেটিয়া বাজারের ভারসাম্য পূর্ণাঙ্গ বিবরণটা সিলেবাসে আছে। আর এই বাকি যে বাজারগুলো আমি সংজ্ঞাগুলো বললাম, এগুলো শুধু সংজ্ঞা আর বৈশিষ্ট্য রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষেপে সংজ্ঞাগুলো বলে গেলাম। তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। যদি তোমরা উচ্চতর ডিগ্রি নিতে চাও, ইকোনমিক্সে যদি অনার্স পড়তে চাও, সেখানে এই বাকি বাজারগুলো, একচেটিয়া বাজারের সঙ্গে বাকি বাজারগুলো বিস্তারিত বিবরণ রয়েছে। এখানে একাদশ দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র একচেটিয়া বাজার ভারসাম্য বিস্তারিত বিবরণ আর সংজ্ঞা, বাকি বাজারগুলো সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো আছে। পাঠ্য বই তোমরা দেখে নেবে। এসো এবার আমরা একচেটিয়া বাজারে ভারসাম্য কিভাবে হয় সেটি আমরা দেখি। এটি আমাদের মূলত আজকে আলোচ্য বিষয়। একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পড়ে। একচেটিয়া বাজার আমরা আগেই বলেছি যে এখানে একজন বিক্রেতা থাকে, অসংখ্য ক্রেতা থাকে। তাহলে বিক্রেতা স্বাধীনভাবে দাম নির্ধারণ করে, তাকে প্রাইস মেকার বলা হয় এই কারণে। তো এখানে এআর রেখাটা, যেহেতু বিক্রেতা এক একজনের কাছে এক একজনের এক এক রকম দাম নিচ্ছে, সেজন্য এআর, এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয় সমান প্রাইস, এই প্রাইস রেখা ডাউনওয়ার্ড স্লোপিং অর্থাৎ ডান দিকে নিম্নগামী হয়ে থাকেন। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি দেখেছি? সেখানে কেউই, ক্রেতা বিক্রেতা কেউই এককভাবে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাই প্রাইস লাইন, এআর, এমআর, এমসি সব কি ভূমি অক্ষের সমান্তরাল, তাই না? সেখানে কিন্তু আমরা দেখেছি, কিন্তু এখানে ঠিক তার বিপরীত। এআর রেখা ডাউনওয়ার্ড স্লোপিং অর্থাৎ ভূমি অক্ষের ডান দিকে নিম্নগামী, এমআর ঠিক মাঝামাঝি দিয়ে আসবে, অর্থাৎ হাফ অফ এআরটাই হচ্ছে এমআর। এমআরও ডান দিকে নিম্নগামী। যথারীতি এসি, এসি হলো গড় খরচ, এমসি রেখা, এমসি হলো প্রান্তিক খরচ। এখানে ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ স্বাভাবিক, অস্বাভাবিক, প্রতিস্বীকার করে তিনটি ক্ষেত্রে ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ দেখানো হয়েছে। আর লম্ব অক্ষে প্রাইস, এআর, এমআর, এসি, এমসি আমরা পরিমাপ করেছি তিনটি। প্রিয় বন্ধুরা, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিস্তারিত আলোচনা করেছি যে ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হয় স্বল্পকালে। এখানেও তাই স্বল্পকালে ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হচ্ছে। এটি কেন হচ্ছে? এটি হচ্ছে গড় খরচ, এসি, যে এসি, এসি এভারেজ কস্ট অর্থাৎ গড় খরচ রেখার অবস্থানের উপরে, গড় খরচের অবস্থানের উপরে ফার্ম স্বল্পকালে তিনটি অবস্থার সম্মুখীন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মে ভারসাম্যের যে শর্ত আমরা শিখেছি, কয়টি শর্ত রয়েছে? দুটো শর্ত। এখানেও সেই দুটো শর্তই আসবে, একই শর্ত, দুটো শর্ত এবং অতিরিক্ত শর্ত সবগুলো ওই আগের বাজারের মধ্যে এখানেও সে শর্তগুলো, অর্থাৎ নিয়ম কিন্তু একই। নিয়মটা আমরা মুনাফা অর্জনের যে নিয়ম সেটা ওখানেও যেমন এখানেও তেমন। তো শর্ত দুটি নিশ্চয়ই আমাদের মনে আছে।
শর্তটি কি? প্রথম শর্ত অর্থাৎ প্রয়োজনীয় শর্ত MR = MC, প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল অর্থাৎ স্লোপ অফ MC ইজ গ্রেটার দ্যান স্লোপ অফ MR। MC রেখা অর্থাৎ MC রেখার নিচ দিক থেকে ছেদ করে উপর দিকে উঠবে MR রেখাকে। এই যে দেখো MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। এই দুটো শর্ত। আর অতিরিক্ত শর্ত হচ্ছে গড় খরচ থেকে অবস্থানের জন্য অতিরিক্ত শর্ত আসবে। স্বাভাবিক মুনাফায় প্রাইস ইকুয়াল AC, অস্বাভাবিক মুনাফায় প্রাইস ইজ গ্রেটার দ্যান AC। আর ক্ষতি স্বীকার করে উৎপাদনে AC ইজ গ্রেটার দ্যান প্রাইস ইজ গ্রেটার দ্যান AVC, অর্থাৎ গড় পরিবর্তনীয় খরচ। এসো তাহলে আমরা ভারসাম্য কিভাবে অর্জন করে একচেটিয়া বাজারে সেটা একটু দেখে নিই। আমাদের শর্তগুলো জানা হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, এখানে আগে বলেছি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে প্রাইস, AC, MC, AR, MR পরিমাপ করা হয়েছে। তো ভারসাম্য কোথায়? শর্ত অনুযায়ী আমাদের প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত কোথায় পালিত হয়েছে বলো তো? এই যে E0 বিন্দুতে, E0 বিন্দুতে দুটো শর্তই পালিত হয়েছে। দেখো এখানে MR করেছে, MR এবং MC, যে MC রেখা, MR রেখা আর MC রেখা কোথায় কাট করেছে? E0 বিন্দুতে কাট করেছে। কাট করা অর্থ সেখানে সমান, যেখানে স্পর্শ করবে এবং যেখানে কাট করবে দুটো রেখা, সেখানে সেই দুটো বিষয় সমান। তাহলে MR রেখা MC রেখাকে কাট করেছে কোথায়? এই যে E0 বিন্দুতে। এবং MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠেছে, অর্থাৎ MC এর ঢালটা MR এর চেয়ে বেশি, সেটা E0 বিন্দুতে। দুটো শর্তেই পালিত হয়েছে, অর্থাৎ E0 হলো ভারসাম্য বিন্দু। এবং এই বিন্দু বরাবর, এই বিন্দু বরাবর যে উৎপাদন, সেই উৎপাদন স্তরে প্রাইস ইকুয়াল টু AC, অর্থাৎ অতিরিক্ত শর্ত পালিত হয়েছে। কাজে আমরা নিশ্চিত যে E0 হলো ভারসাম্য বিন্দু, আর Q0 সমান 20 একক আমরা ধরেছি। Q0 হলো ভারসাম্য উৎপাদন, আর এই P0 এটি হলো ভারসাম্য দাম। এখন ভারসাম্য বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন কি মুনাফাটা আমরা প্রমাণ করে দেখব। মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র আমরা আগেই পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে যে সূত্রটা আমরা নিয়েছি প্রফিটের, সেটা এখানেও। প্রফিটের সূত্র কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ সূত্র আছে প্রাইস, পিতে প্রাইস গুণন কিউ, কোয়ান্টিটি অর্থাৎ উৎপাদনের পরিমাণ। টোটাল রেভিনিউ সূত্র হলো প্রাইস ইনটু উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি, মাইনাস টিসির সূত্র এসসি, গড় খরচ গুণন কিউ অর্থাৎ উৎপাদনের পরিমাণ। এখন আমরা প্রাইস কতটুকু, ভারসাম্য প্রাইস আমরা যে E0 বিন্দু ভারসাম্য প্রাইস কতটুকু পেয়েছি? P0, এই যে ও P0 ভারসাম্য দাম গুণন উৎপাদনের পরিমাণ OQ0, যে OQ0 মাইনাস এসসি, গড় খরচ কতটুকু? এই যে গড় খরচ রেখা, এই যে P0 গড় খরচ গুণন উৎপাদনের পরিমাণ OQ0। মানে এদের গুণ করে দেই, গুণ করে আমরা পাবো কি? P0 এ Q0, এই যে মাইনাস এ দুটো গুণ করে দিলে ওই একই আসবে, P0 এ Q0, এই যে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে P0 এ Q0 থেকে P0 এ Q0 বাদ দিলে থাকে 0, যা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। এটি আমরা সংখ্যার মাধ্যমে আসে। প্রাইস, ভারসাম্য প্রাইস কত? 5 টাকা ধরেছি আমরা, 5 টাকা গুণন উৎপাদন পরিমাণ 20, এই যে 20 একক, দুটো গুণ করে আমরা 100 পেয়ে যাচ্ছি। আর এসি কত? গড় খরচ 5 টাকা, গড় খরচও 5 টাকা এসেছে, গুণন উৎপাদন পরিমাণ 20, 5 20 100, 100 থেকে 100 বিয়োগ দিলে 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। অর্থাৎ টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট হয়েছে, আয় ব্যয়টা সমান হয়েছে। আয় ব্যয় সমান হলে সেটি কি নির্দেশ করে? স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। প্রিয় বন্ধুরা, এসো আমরা তার পরেরটাতে যাই। পরেরটাতে কি আসছে? অস্বাভাবিক মুনাফা, যেটি সুপার নরমাল প্রফিট ইংরেজিতে যাকে বলে। এখানে ভারসাম্য বিন্দু কোনটিও একই শর্ত, MR = MC, আর MC রেখা নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠবে MR রেখাকে। তাহলে E0 আমরা দেখেছি, E0 বিন্দুতে দুটো শর্তই পালিত হয়েছে, যে MR আর এই যে MC রেখা E0 বিন্দুতে কাট করেছে, আর MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। তাহলে দুটো শর্তই পালিত হলো। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে E0 হলো ভারসাম্য বিন্দু। আচ্ছা, এখন আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গেলাম। এখন কি? মুনাফাটা আমরা প্রমাণ করে দেব। মুনাফার সূত্র যথারীতি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট
রেভিনিউ থেকে খরচটা বাদ দিলে যা থাকে সেটি প্রফিট। টোটাল রেভিনিউর সূত্র হচ্ছে প্রাইস ইনটু কিউ উৎপাদন পরিমাণ মাইনাস টিসির সূত্র কি এসি, এসি গুণন উৎপাদনের পরিমাণ। এখন আমরা মান বসাই, প্রাইস কতটুকু ভারসাম্য বিন্দুতে প্রাইস এই যে ও পি জিরো, এই যে ও পি জিরো যে প্রাইস ও পি জিরো লিখলাম, উৎপাদনের পরিমাণ ও কিউ জিরো, যে ও কিউ জিরো মাইনাস এসি কতটুকু এই যে এসি, এসি লেখা, তাহলে এখানে আসবে যে এসি ও পি ওয়ান, ও পি ওয়ান হলো গড় খরচ গুণন ও কিউ জিরো, এটি হলো উৎপাদনের পরিমাণ। গুণ করে দেই ও পি জিরো গুণন ও কিউ জিরো, এই পুরাটা আসবে, পুরো বক্স আসবে ও পি জিরো এ কিউ জিরো, এই যে ও পি জিরো এ কিউ জিরো মাইনাস গড় খরচের উৎপাদনের পরিমাণ আমরা গুণ করি, এই যে গড় খরচ ও পি ওয়ান গুণন ও কিউ জিরো, ও পি ওয়ান বি কিউ জিরো এসেছে গুণন ও পি ওয়ান বি কিউ জিরো। এখন এই যে উপরের অংশটা ও পি জিরো এ কিউ জিরো উপর থেকে এইটু ও পি ওয়ান আর বি কিউ জিরো বিয়োগ দিলে কত থাকে পি ওয়ান পি জিরো এ বি, এই যে পি ওয়ান পি জিরো এ বি, যা জিরোর চেয়ে বেশি। এটি কি নির্দেশ করে জিরোর চেয়ে বেশি হলে অস্বাভাবিক মুনাফা। এটি আমরা মান বসিয়ে দেই, মান বসিয়ে আমাদের প্রাইস কত, প্রাইসের মান 5 টাকা, যে 5 টাকা, আর উৎপাদনের পরিমাণ ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক, 5 20 100 মাইনাস গড় খরচ কত, এই যে গড় খরচ, গড় খরচ পিয়ন সমান আমরা গড় খরচ 4 টাকা ধরেছি, গড় খরচ হয়েছে 4 টাকা, এই যে 4 টাকা, উৎপাদনের পরিমাণ 20 একক, 4 20 80, 100 থেকে 80 বিয়োগ দিলে 20, যা জিরোর চেয়ে বেশি। জিরোর চেয়ে বেশি অর্থাৎ খরচের চেয়ে আয়টা বেশি, টোটাল কস্টের চেয়ে টোটাল রেভিনিউটা বেশি, তাহলে কি সুপার নরমাল প্রফিট অর্থাৎ অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে। এই গেল অস্বাভাবিক মুনাফা। এরপর কি আসে ক্ষতি স্বীকার করে উৎপাদন। প্রিয় বন্ধুরা, ক্ষতি স্বীকার করে কেন উৎপাদন করে ফান্ড, এটি আমি বিস্তারিত আগের ক্লাসে অর্থাৎ পুনঃপ্রতিযোগিতামূলক বাজার বিস্তারিত আলোচনা করেছি। সময়ের স্বল্পতার কারণে আমি খুব সংক্ষেপে বলছি যে স্বল্পকালের ফান্ডকে দুটি খরচ বহন করতে হয় না, আমরা আগে জেনেছি উৎপাদন চ্যাপ্টারে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট। উৎপাদন বন্ধ রাখলে তাকে ফিক্সড কস্ট অর্থাৎ স্থির খরচ বহন করেই যেতে হয়, যেমন বিশ্বস্ত চাকরের বেতন, বিশ্বস্ত কর্মচারীর বেতন, বাড়ি ভাড়া, ভারী যন্ত্রপাতি, এই খরচগুলো তাকে বহন করে যেতেই হয় উৎপাদন যদি আমরা বন্ধ রাখি, খরচটা বেশি হয়ে যায়। আর উৎপাদন চালিয়ে গেলে যদি পরিবর্তনীয় খরচ ভেরিয়েবল কস্টের পুরোটা তুলে স্থির খরচের কিছুটা আমরা তুলে আনতে পারি, যেমন বাড়ি ভাড়া, হয়তো বিশ্বস্ত কর্মচারীর বেতন, এগুলো তুলে আনতে পারি, তাহলে কি ক্ষতির পরিমাণটা কমে যায়, খরচটা অনেকটা কমে আসে। এই ক্ষতির পরিমাণ কমানোর জন্য ফার্ম কি করে স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও সে উৎপাদন চালিয়ে যায়। আসল চিত্রের মাধ্যমে আমরা দেখি এর ভারসাম্য বিন্দু যথারীতি E0 এখানে দুটো শর্তে পালিত হয়েছে এবং অতিরিক্ত শর্তগুলো এখানে পালিত হয়েছে। সো E0 হলো ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য দাম হচ্ছে P1 আর পরিমাণ হলো ও Q0। ক্ষতির সূত্র কি, খরচটা বেশি হলে, আয়ের চেয়ে খরচটা বেশি হলে ক্ষতি, স্বাভাবিক কথা। ক্ষতির সূত্র টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। টোটাল কস্টের সূত্র এসি গুণন কিউ আর টোটাল রেভিনিউর সূত্র প্রাইস গুণন কিউ অর্থাৎ উৎপাদনের পরিমাণ। এসি এসি কতটুকু ভারসাম্য বিন্দুতে, এসি হচ্ছে ও পি1, এই যে ভারসাম্য বিন্দু বরাবর এসি, এই যে এসি ও পি1 গুণন উৎপাদনের পরিমাণ ও Q0 মাইনাস প্রাইস হচ্ছে কতটুকু ও P0, এই যে P0, এসির নিচে প্রাইস লেভেলটা অবস্থান করে, ও P0 গুণন ও Q0, আর এদের গুণ করে দেই ও P1 গুণন ও Q0 পুরোটা আসবে ও P1 B Q0, এই যে ও P1 B Q0 মাইনাস ও P0 গুণন ও Q0, এইটুকু আসবে, যে এইটুকু আসবে ও P0 A Q0, এই যে ও P0 A Q0। এখন উপরটা থেকে এইটুকু বিয়োগ দিলে থাকে P0 P1 B A, এই যে P0 P1 B A, যেটি ক্ষতি নির্দেশ করছে। এটা আমরা সংখ্যার মাধ্যমে একটু দেখাই। এখানে খরচ, গড় খরচ, এই যে এসি, এসি কত এসেছে 6 টাকা আমরা ধরেছি, এসি 6 টাকা, উৎপাদনের পরিমাণ কত 20 একক ধরেছি, 6 20 120, আর প্রাইস কত ভারসাম্য প্রাইস, এই যে
P0 সমান 5 টাকা, যে 5 টাকা আর উৎপাদনের পরিমাণ 20 একক। 5 20 100, 120 থেকে 100 বাদ দিলে থাকে 20। এই 20 টাকার সমান সে ক্ষতি। এই 20 টাকার সমান ক্ষতি স্বীকার করে সে উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতির পরিমাণটা কমানোর জন্য ফার্ম কি করে, ক্ষতি স্বীকার করে মাঝে মাঝে উৎপাদন করে। এই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা নিরাপদে থাকবে এই কামনা করি। নিজেকে পরিচ্ছন্ন রাখবে। পরিচ্ছন্ন হতে পারে আমাদের বর্তমান অন্ধকার দূর করে একটি সুন্দর সোনালী সকাল উপহার দিতে। ধন্যবাদ।